কে বলেছে? এক্ষুনি দেখতে পাবি। বাবা, আপনি আপনি তাড়ান এই পিশাচটাকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি ভুল করছো। ভুল? ভুল তো আমি এতদিন করেছি। ঠিকঠাক পড়াশুনো না করেও এত মোটা বেতনের চাকরি পাবো, সেটা আমি কেন, আমার 14 গোষ্ঠীও কোনোদিন ভাবতে পারেনি। কারণ আমি ভূতে বিশ্বাস করি না। তাই ভূতের ভয় যেখানে সবাই চাকরি করতে ভয় পায়, সেই জনমানবহীন এলাকার একটি কারখানায় আমি ম্যানেজারের পদে নিযুক্ত হই। কারখানাটি খুব অন্ধকার এবং ফাঁকা জায়গায় হওয়ায় রাত হলে কর্মচারীরা কেউই থাকতে চায় না। অগত্যা কোনো উপায় না পেয়ে কারখানা বন্ধ এবং সেটা দারোয়ানকে বুঝিয়ে দিয়ে আসার দায়িত্বটা আমাকেই বহন করতে হয়েছে। আমাদের কারখানা থেকে স্টেশনটি অনেকটাই দূরে, হেঁটে প্রায় 15 মিনিট। আজ কাজ শেষ করতে দেরি হয়েছে। আমাকে শেষ ট্রেনটা মানে রাত 11:50 বনগা লোকালটা ধরতেই হবে। আমার বাড়ি ওই লাইনের মচলন্দপুর এলাকায়। পাছেই ট্রেনটি মিস করলে সারা রাত স্টেশনে বসে মশাদের সাথে সময় কাটানো ছাড়া আর কোনো উপায় আমার থাকবে না। দ্রুত পায়ে হেঁটে স্টেশনে চলে এলাম এবং স্টেশনের ডান দিকে থাকা ঘড়িটির দিকে তাকাতেই দেখি সময় তখন রাত 11:45। যাক, কিছুটা পা চালিয়ে এলাম বলে আজকের মতো বিপদ এড়ানো গেছে। ট্রেন আসার সময় হতে এখনও 5 মিনিট বাকি। স্বস্তির নিঃশ্বাস ফেলে স্টেশনে থাকা একটি চেয়ারে বসে ট্রেনের জন্য অপেক্ষা করতে রইলাম। তবে পুরো স্টেশনটাই ফাঁকা। আমি আর আমার সঙ্গী ছাড়া পুরো স্টেশনে আর কেউ নেই। হঠাৎই দূর থেকে ভেসে আসে ট্রেনের হর্নের শব্দ এবং সেদিকে তাকাতেই দেখি ট্রেনটি ধীরে ধীরে এগিয়ে আসছে এবং সামনে এসে দাঁড়ায় একটি কালো ছায়া মূর্তি, যার গঠন একটি নারী আকারের। এই যে শুনছেন, ট্রেন আসছে তো। আরে কি করছেন, সরে যান, ট্রেন আসছে। আমার কথার কোনো ভ্রুক্ষেপ না করে মেয়েটি আস্তে আস্তে এগিয়ে চলল ট্রেনের দিকে। আমি আর বেশি কিছু না ভেবে দৌড়ে যাই মেয়েটির দিকে। এতক্ষণে ট্রেন প্রায় আমাদের সামনে চলে এসেছে। ট্রেনের স্বর্ণালী আলো আমাদের পুরোপুরি গ্রাস করার আগেই কোনো রকমে তাকে নিয়ে প্রাণ বাঁচাই। স্টেশনের আবছা আলোয় তাকিয়ে দেখি এ যে এক অপরূপ সুন্দরী, তার থেকে চোখ ফেরানো প্রায় অসম্ভব। মেয়েটির পরনে লাল বেনারসি ও টোপর, গায়ে অনেক ধরনের গয়না এবং কপালে চন্দন দিয়ে সাজানো রয়েছে। মেয়েটি পুরো বিয়ের সাজে সেজে আছে। ট্রেনটি হর্ন বাজাতে বাজাতে স্টেশন চত্বর থেকে বেরিয়ে যায়। কে আপনি? আর আপনি মূর্তি বাজাচ্ছিলেন কেন? আমি শ্রাবণী। আপনি কে? কেন বাঁচালেন আমাকে? আমি মরতে চাই। আমার মতো অভাগীর মরাই ভালো। কি এমন হয়েছে আপনার যে এমন কথা বলছেন? আর আপনাকে দেখেও তো মনে হচ্ছে যে আপনি বিয়ের পিড়ি থেকেই পালিয়ে এসেছেন। হ্যাঁ, আমি ওই ছেলেকে কোনো মতেই বিয়ে করব না, যাই হয়ে যাক। কেন আপনি বিয়ে করতে চান না কেন? আমি পাগল, মাতাল, যে কাউকে বিয়ে করতে পারবো, কেন ওই মানুষটিকে না? কেন বাঁচালেন আমায়? আমায় মরতে দিন। কিন্তু মৃত্যু তো কোনো কিছু সমাধান হতে পারে না। আর আপনি বাড়ি ফিরে যান। না, আমার বাবা মা ওর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমি ওই বাড়িতে ফিরবো না। তারা যে আমার কোনো কথাই শুনবে না। আমি কি করব? কোথায় যাব? তা বলে মৃত্যু? না না, মৃত্যু খুনের সমান অপরাধ। আমি ওই মানুষকে বিয়ে করতে পারবো না। আমি তার বদলে যে কাউকে বিয়ে করতে পারবো। আপনি আপনি আমাকে বাঁচাতে চান? আপনি কি করবেন বিয়ে আমাকে? আমার তা না হলে মরতে দিন। কথাটি শোনা মাত্র আমি পুরো থমকে গেলাম।
মাথায় যেন কোনো রকমের কাজ করতে পারল না। কে সে, কোথায় তার বাড়ি, কি তার পরিচয়, কিছুই তো জানি না। তবে তার মিষ্টি মুখটা দেখে বেশ মায়া হলো। যদি আমার জন্য একটা প্রাণ বাঁচে তাহলে আর ক্ষতি কি। তাই আমিও রাজি হয়ে গেলাম এবং আমরা সেই পোশাকেই পাশের একটি মন্দিরে গিয়ে বিয়ে করে নিই। এভাবেই দেখতে দেখতে কেটে গেল আমাদের দাম্পত্য জীবনের একটা বছর। তবে একটা প্রশ্নের উত্তর এখনো পাইনি। আসলে কে সে, ওর বাড়ি বা কোথায়, কেনই বা আমার মতো একজন অচেনা মানুষকে বিয়ে করে সংসার করছে, তাও ওর বাবা মার দেখা ছেলেকে বিয়ে করতে রাজি হলো না। কিছুদিন ধরেই কারখানায় শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে ঝামেলা করছে। সে কথা মালিককে বলায় মালিক আমার উপর চেঁচিয়ে ওঠে। আমি মালিকের চেঁচানি খেয়ে মন খারাপ করে বাড়ি ফিরে আসি। কিন্তু হঠাৎই ঘরে ঢুকে আমি অবাক হয়ে যাই। ঘরের বিছানা খুব সুন্দরভাবে সাজানো আছে, ঘর বাড়ি আলোয় ঝিকিমিকি করছে এবং খাবার টেবিলে সব আমার পছন্দের খাবার রাখা রয়েছে। এসব দেখে আমার বুঝতে দেরি হলো না যে আজ আমাদের বিবাহবার্ষিকী। আমরা দুজন একসাথে খেতে বসলাম এবং একে অপরের সাথে পুরনো দিনের স্মৃতিচারণ করতে থাকলাম। কি অদ্ভুত না, ঠিক 1 বছর আগে এমনই একটা সুন্দর দিনে তোমার সাথে আমার দেখা হয়েছিল। শেষ ট্রেনের উপহার হিসেবে তোমাকে আমি পেয়েছিলাম সেদিন। তুমি আমাকে আজও বললে না যে সেদিন কেন তুমি সুইসাইড করতে গেছিলে। আচ্ছা, তুমি সেদিন সুইসাইড করতে কেন এসেছিলে? শ্রাবণীর মুখ দেখে মনে হচ্ছে ও এই কথাটি শোনার জন্য একদমই প্রস্তুত ছিল না এবং একটু বিরক্ত হয়ে বলল, ছাড়ো, বাদ দাও না ওসব কথা। আজ 1 বছর হয়ে গেল, এখনো কি আমার জানা উচিত না? দেখো, ওসব আমার অতীত, আর পুরোটাই আমার ব্যক্তিগত বিষয়। তুমি এসব ব্যক্তিগত? যখনই তোমাকে প্রশ্ন করেছি তুমি বারবার এড়িয়ে গেছো। আজ 1 বছর তুমি আমার সাথে সংসার করছো আর এখনো ব্যক্তিগত? আরে সবকিছু বলা যায় না। তুমি আমার ভরণ পোষণ দিচ্ছ বলে এই না যে তুমি আমায় জেরা করবে। আরে তুমি তো কোন দিন আমাকে গলা টিপে খুন করে দিয়ে বলবে যে হ্যাঁ আমি তোমাকে খুন করতে পারি কারণ আমি তোমায় ভরণ পোষণ দিই, তাই না? তুমি কি আমাকে ক্রিমিনাল ভাবো? যদি তাই হতো তাহলে আমি তোমাকে বিয়ে করতাম না, সেদিন তোমাকে আমি মরতে দিতাম। আসলে তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। অবশেষে না পেরে বেরিয়ে এলাম ঘর থেকে। খুব কষ্ট হচ্ছে। এতদিনই আমাদের মধ্যে কখনোই ঝগড়া হয়নি, আজ প্রথম। এসে বসে রইলাম গঙ্গার ধারে। বেলা প্রায় 1টার কাছাকাছি হবে। না, আমি ছাড়া সাতকুলে মেয়েটার আর কেউ নেই। এমন করে ওকে কিছু বলাটা আমার একদমই উচিত হয়নি। ওর কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। হঠাৎই ডান দিকে তাকাতেই দেখি একজন বয়স্ক লোক এবং একজন যুবক বসে আছে এবং তার পাশে বসে মুখে আঁচল দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে দুজন বয়স্ক মহিলা। এবং তার সামনে একজন পুরোহিত মন্ত্র পড়ে পিণ্ডদানের কাজ করছেন। এবং সামনে থাকা ছবিটির দিকে তাকাতেই দেখি, এ কি, এ তো শ্রাবণী। এই দৃশ্য দেখে নিজেকে আর সামলাতে পারলাম না। ছুটে যাই তাদের কাছে এবং জিজ্ঞেস করি, দাদা এখানে কি হচ্ছে? কেন মশাই, দেখতে পাচ্ছেন না এখানে পিণ্ডদান হচ্ছে? বলুন না, ইনি কি আপনাদের কেউ হয়? প্লিজ দাদা বলুন না ইনি কে। আচ্ছা, মুশকিল তো মশাই। আমাদের বোন 1 বছর আগে মারা গেছে, সেই জন্য পিণ্ডদান করতে এসেছি। আর আপনাকে এত কথা বলতে যাবোই বা কেন বলুন তো? যান যান, নিজের কাজ করুন, গিয়ে কাজে দেন। এই কথাটি শোনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি হতবাক হয়ে তাকিয়ে থাকি ছবিটির দিকে। তাহলে শ্রাবণী সত্যিই মারা গেছে? আমি ভাবলাম এতদিন মেয়েকে খুঁজে পায়নি বলে অভিমানে তার পরিবার সৎকার করছে, কিন্তু এ যে অবিশ্বাস্য। তাহলে আমি এতদিন যার সাথে সংসার করছি সে আসলে কোনো জীবন্ত মানুষই না। আমি আর কিছু না বলে অনেক হতাশ হয়ে
বাড়ির পথে রওনা দিই এবং বাড়ি ফিরে দেখি শ্রাবণী মন খারাপ করে খাটের উপর বসে আছে। আমি ঘরে ঢুকতেই শ্রাবণী আমাকে জিজ্ঞেস করে, আরে তুমি চলে এসেছো? শোনো না, এটা বলে শ্রাবণী আমাকে জড়িয়ে ধরে। আমি বলবো কি বলবো না ভেবে শেষমেশ বলেই ফেলি, কে তুমি? তুমি কি আসলে শ্রাবণী? কথাটি বলা মাত্র শ্রাবণীর চেহারার পরিবর্তন হতে শুরু করে। নীলাভ শরীর, মুখ থেকে রক্ত পড়ছে, দাঁতগুলো বেরোনো, গাছা গাছা চুল মাথায়, চোখের মনি নেই এবং ভয়ঙ্করভাবে হাসতে থাকে। যখন তুমি সবকিছু জেনেই গেছো, তাহলে আর লুকিয়ে লাভ কি? হাসতে হাসতে নখ দিয়ে আমার পিঠে আঁচড় মারে এবং ভয়ঙ্কর থেকে আরো ভয়ঙ্কর হতে শুরু করে। এই দৃশ্য দেখে আমি জ্ঞান হারাই এবং জ্ঞান ফেরার পর চোখ খুলে দেখি আমি বিছানায় শুয়ে আছি এবং আমার মাথার কাছে বসে হাওয়া করছে শ্রাবণী, যেন কিছুই হয়নি। আমিও আর কিছু বললাম না। আমি জানি এই 1 বছর ধরে আমি এক অশরীরীর সাথে সংসার করছি, কিন্তু তা যদি আমি স্বীকার করি যে আমি সব জেনে গেছি, তাহলে ও আমাকে বাঁচতে দেবে না। না, এখন কিছু না, যা করার কাল করব। এই ঘটনা ঘটার 1 মুহূর্ত আগে পর্যন্ত আমি ভূতে বিশ্বাস করতাম না, কিন্তু আজ আমার মনে হচ্ছে ওঝাই পারে আমার এই সমস্যার সমাধান করতে। আমি শ্রাবণীকে কিছু না বলে ওঝা নিয়ে বাড়ি এলাম। ওম জয়ন্তী মঙ্গল কালী ভদ্রকালী কপালিনী ওম চামুণ্ডায় নমঃ। ওঝাকে নিয়ে ঘরে ঢুকবো, ঠিক সেই সময় শ্রাবণী এসে দাঁড়ায় দরজার সামনে এবং বলে, হ্যাঁ গো, এটা কে? কি করছো বলো তো তুমি? চুপ কর পিশাচ! আমি জানি তুই কোনো মানুষ না, তুই পেতনি। আজ থেকে ঠিক 1 বছর আগে তুই মারা গেছিস। আরে কি সব বলছো? কে বলেছে তোমার এসব কথা? কে বলেছে? এক্ষুনি দেখতে পাবি। বাবা, আপনি আপনি তাড়ান এই পিশাচটাকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি ভুল করছো। ভুল? ভুল তো আমি এতদিন করেছি। তুমি কে, কি, কোথায় থাকো কিছু না জেনে তোমাকে আমি বিয়ে করেছি, কিন্তু আজ সে ভুল আমার ভেঙেছে। তোমার পরিবার কাল গঙ্গার ঘাটে তোমার নামে পিণ্ডি দিতে এসেছিল, তাদের কাছ থেকে আমি সব শুনেছি। তুমি ঠিকই শুনেছ, কিন্তু ছবিতে থাকা মেয়েটা আমি আমি ওর যমজ বোন লাবণী। যে মানুষটির সঙ্গে ওর বিয়ে দেয় সে ওকে অত্যাচার করে মেরে ফেলেছে, আর সবাইকে বলেছে আমার দিদি নাকি আত্মহত্যা করেছে। শুধুমাত্র ধনী হওয়ার কারণে আমার বাবা মা জোর করে আমাকে আমার জামাইবাবুর সাথে বিয়ে দিয়ে দিচ্ছিল, যে কারণে সেদিন আমি পালাতে বাধ্য হই। তোর পালানো ছাড়া উপায় বা কি ছিল? আমার স্বামী আমাকে অত্যাচার করে মেরে ফেলেছে। তুমি যদি আমার বোনের সাথে তাই করো, সেই ভয়ে আমি আগের দিন তোমার পিঠে আঁচড় কেটেছি। আমার ভুল হয়েছে। আসলে আমি চাই না আমার সাথে যা হয়েছিল আমার বোনের সাথে সেটা হোক। আমরা অবাক হয়ে তাকিয়ে থাকি শ্রাবণীর দিকে। আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি এরকম কোনো দৃশ্য আমার দেখতে হবে। আমার আর আমার বোনকে দয়া করে আলাদা করো না। আমি কোনো ক্ষতি করব না, বরং আমি তোমাদের
রক্ষা করব, কথা দিচ্ছি। শ্রাবণী, তোমার পরিস্থিতি না জেনে না বুঝে আমি তোমাকে অনেক ছোট বড় কথা বলে ফেলেছি। পারলে পারলে আমায় ক্ষমা করে দিও।